আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও আমাদের লাইভ ক্লাসের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমার টিউটর আমার ঘরে আজকের এই লাইভ প্রোগ্রামে তোমাদের ফাংশন উচ্চতর গণিতের শেষ অংশ বা তৃতীয় আলোচনা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো লাইভে আসনি, অপেক্ষামান ছিলে, তারা সবাই লাইভে চলে আসো। ইতিমধ্যে আমার কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি আগে এগুলো কনফার্ম করে রাখি। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার লাইভে বরাবর অ্যাটেন্ড করে থাকো, তারা আজকে আবারও লাইভে চলে আসো, সেই প্রত্যাশা আমি রাখছি। ইতিমধ্যে অনেকে লাইভে আসা শুরু করেছে, সেই সাথে বেশ কিছু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এবং মেসেঞ্জারে আমি দেখতে পারতেছি গতকালকের অংশের আলোচনার সাপেক্ষে অনেকেই আমাকে কোশ্চেন সলভ পাঠাইছে, এবং যার যেখানে মিসিং ছিল, যে এইচডাব্লিউগুলোতে আমি করে দিয়েছি, সেই জায়গাগুলো অনেকে আমাকে সংশোধন আকারে পাঠিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা করার শুরুতেই প্রথমে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কালকের বাড়ির কাজের যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো তোমাদেরকে আমি একটু আগে দেখাইতে চাই। সেই অ্যান্সারগুলো তোমরা আগে দেখে নাও। আজকের সাউন্ড ক্লিয়ার কেমন তোমাদের, সে বিষয়ে তোমরা অবশ্যই আমাকে জানাবা। সেই সাথে তোমাদের হচ্ছে যে যদি আরো কোনো সমস্যা থেকে থাকে, এখনো যারা আমাকে কোনো প্রবলেম করে সলভ করে দেওনি, এইচডাব্লিউ হিসেবে করে দেওনি, তারা চাইলেই দেখতে পারো, তারা এখনো পাঠাতে পারো তাদের কোনো প্রবলেম আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়টা, প্রথমে আমি তোমাদের যে গতকালকের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে এক নির্ণয় 2টা অঙ্ক দিয়েছিলাম, এবং হচ্ছে যে বিপরীত ফাংশন ইনভার্স ফাংশন নির্ণয়ের অঙ্ক দিয়েছিলাম। তাহলে আমাদের প্রিভিয়াস যে আলোচনাগুলো ছিল, সেই আলোচনাগুলোর সাপেক্ষে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায় থেকে ফাংশনের ডেফিনিশন শিখেছি, ডোমেন নির্ণয় করা শিখেছি, প্রাক প্রতিবিম্ব নির্ণয় করা শিখেছি, এবং যেটাকে আমরা ইমেজ প্রি ইমেজ বলছি, এবং সেই সাথে হচ্ছে যে আমরা ডোমেন রেঞ্জের 5টা নিয়ম শিখছি। সেই সাথে আমরা ওয়ান ফাংশন শিখেছি এবং ইনভার্স ফাংশন শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে ইনভার্স ফাংশন সহ একটা মান দেওয়া যদি থাকে, কোনো একটা রিয়েল নাম্বার যদি দেওয়া থাকে বা পূর্ণ সংখ্যার সেট দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মান কিভাবে নির্ণয় করতে হয় সেই অঙ্কটা শিখবো। সেই সাথে শিখবো হচ্ছে যে আমাদের 1-2 ফাংশন নির্ণয় করাটা শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, এই 1-2 ফাংশন নির্ণয় করার সাথে সাথে আজকে আরো 2টা জিনিস এক্সট্রা শিখবো, যে সেটা সাধারণত ইন্টারমিডিয়েটের বইতে এই ধরনের সমস্যা আলোচনা করা আছে, তোমাদের 9-10-এ দেওয়া নেই। তারপরে তোমরা সৃজনশীল হিসেবে এই 2টা জিনিস তোমরা শিখে নিতে পারো, কারণ এই আলোচনাটা ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট মনে করি, কারণ ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের 8ম অধ্যায় যেটা আছে সেটা ফাংশন রিলেটেড আলোচনা। তোমাদের শুধুমাত্র যে জিনিসটা আমি বাদ দিয়েছি ফাংশনের আলোচনার মধ্যে, সেটা হচ্ছে লনের যে আলোচনা, এতটুকু একটু বাদ দিয়েছি। এটা 9.2 হায়ার ম্যাথের বইতে আছে 9-10-এ, এবং এটা ইন্টারমিডিয়েটের বইতেও আছে। তো এই আলোচনাটা এবং এছাড়া তোমাদের যাবতীয় সমস্যা যদি থাকে অধ্যায় রিলেটেড, কারণ এখনো তোমরা দেখেছো আমি তোমাদের বই থেকে কিন্তু কোনো অঙ্ক করাইনি, আমি জাস্ট অঙ্কের ফরম্যাটগুলো শিখিয়েছি, যে ফরম্যাটগুলোর সাপেক্ষে তোমরা বইয়ের অঙ্কগুলো সলভ করতে পারো। এবং বইয়ের অঙ্কগুলো করতে যে যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো, তোমাদের কোনো প্রবলেমের সমস্যা ঘাটতি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই আলোচনা নিয়ে আরেকটা হয়তো আলোচনা থাকতে পারে। কিন্তু আমার বেসিক আলোচনার আজকে এটাই তৃতীয় এবং শেষ অংশ, সেই আলোচনাটা তোমার মনোযোগ সহকারে শুনবো বলে প্রত্যাশা রাখি। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের একটু বোর্ডটা ফ্রি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও গতকাল যে এইচডাব্লিউ গুলো ছিল ইনভার্স ফাংশনের, সেই এইচডাব্লিউ গুলো তোমাদের উত্তরের সাথে মিলেছে কিনা অনেকে করে দেখাইছো, অনেকের সংশোধনে আমি পাঠিয়েছি, অনেকে বুঝতে পারোনি কোথায় কোথায় প্রবলেম, আমাকে আবার রিপ্লাই মেসেঞ্জার দিয়েছো সমীকরণ সমাধানের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের যেটা প্রবলেম হয়েছে, তোমরা গুণ করতে যে এবং যোগ বিয়োগ করতে যে একটু ভুল করছো, পক্ষান্তর করতে যে চিহ্নের ভুল আসছে, এবং হচ্ছে যে একটা রাশিতে গুণ করতে ভুল হয়ে গেছে। আমি নিশ্চয়ই বুঝাইতে পারতেছি আমি কাকে বলছি, সে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখাই, বোর্ডের অঙ্কগুলো দেখাই, যে গতকাল ফাংশন ইনভার্স ফাংশন নির্ণয় করতে দিয়েছি, একটা ফাংশন দেওয়া ছিল যেটার উত্তর এটা, এবং এই একটা ফাংশন নির্ণয় করতে দেওয়া ছিল যেটার ইনভার্স ফাংশনটা হচ্ছে এটা, এবং এই আর একটা প্রশ্ন দেওয়া ছিল যেটার উত্তর এটা, এবং এই একটা ফাংশন দেওয়া ছিল যার উত্তর এটা। তোমরা একটু এক নজরে একটু দেখে একটু স্ক্রিনশট দিয়ে নাও। সেই সাথে আমার লাইভ কমেন্টসে যারা আসো, প্রিয় শিক্ষার্থীরা যারা কমেন্টস করছে আমাকে লাইভে, তাদের কিছু কথা না বললেই নয়। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী, অবশ্যই সে নিয়মিতই আমাকে উৎসাহ দিয়ে থাকে এই কাজগুলাতে। ধন্যবাদ মনিরুল ভাইকে।
এবং কবির হোসেন, আমার প্রিয় একজন সাথী ভাই কবির হোসেন, ধন্যবাদ কবির হোসেন ভাইকে। এবং যদি কবির হোসেন ভাই আপনার সন্তানদের মধ্যে অথবা আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ থেকে থাকে, আপনাদের প্রতিবেশী এই ধরনের 9-10 ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যাদের ফাংশনাল আলোচনার দরকার, তাদের সাথে আপনারা অবশ্যই বিষয়টা শেয়ার করে দিবেন। আশা করি সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং আমার যে আলোচনাগুলো আছে, আলোচনা সাপেক্ষে ফাংশনের যে আলোচনাগুলো দেখবেন, সেই আলোচনাগুলো খুবই অথেন্টিক এবং এই ফরম্যাটে করলে আপনারা খুবই শর্ট টাইম, আপনাদের শিক্ষার্থীরা খুবই শর্ট টাইমে এর অ্যান্সারগুলো করতে পারবে। তো শিক্ষার্থীরা অনেকে কালকে আমার ইনভার্স ফাংশনে করে দেওয়ার সত্ত্বেও তোমরা বলেছো স্যার আমরা অনুনিয়মে শিখেছি, সেই নিয়মটা আমাকে দেখিয়েছো, ধন্যবাদ, নিয়মটা দেখাইছো। আসলে নিয়মটাতে কোনো সমস্যা নাই। আমরা এখন সৃজনশীল আছি, সৃজনশীল অঙ্ক করি, এই সৃজনশীল অঙ্ক করতে যে আমাদের যত স্বল্প সময়ে আমরা পূর্ণাঙ্গ উত্তর করতে পারবো, সেটাই আমাদের হচ্ছে বেশি কাজে দিবে। তোমার নিয়মটা তোমার কাছে সহজ মনে হচ্ছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে দেখো যে জাস্টিফাই যদি করো তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম 2 থেকে 3টা লাইন হলেও আমি যে নিয়মে করেছি সেই লাইনে কম করা লাগে। তাহলে এই 2-3টা লাইন যদি তোমার সেভ হয়, তুমি অন্য জায়গায় ইউজ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে সৃজনশীলে ফরম্যাটে শেখার জন্য, উত্তর করার কৌশল শেখার জন্য তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে একটা সৃজনশীল করার জন্য যে টাইমটা দেওয়া আছে, নিশ্চয়ই সেই টাইমটার মধ্যেই তোমাকে আবার এটা সলভ করে আবার তোমাকে রিভিশনও দিতে হবে। তো আর কথা না বাড়িয়ে আজকের যে আলোচনা যেটা করতে চাচ্ছি, সেই আলোচনাতে আমরা ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু স্ক্রিনশট মেরে উত্তরগুলো তুলে নাও। আমি যারা করেছো তাদের দেখো তাদের উত্তরের সাথে মিল আছে কিনা। সেই সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব, সাপোজ আমাকে এই f of x এই মানটা দেওয়া আছে, এই মানটার সাপেক্ষে আমার f ইনভার্স অফ -3 f ইনভার্স অফ -3 সমান কত, আমার এই ফাংশনটা বর্ণনা করা আছে। সাপোজ এই ফাংশনটার সাপেক্ষে f ইনভার্স অফ -3 কত সেটা নির্ণয় করা লাগবে। তো দেখো এই যে সেটা ডাস্টারটা দিয়ে তো, আচ্ছা দেখো এই f ইনভার্স অফ -3 নির্ণয় করার জন্য তোমাদের দেখো আমরা কিভাবে করতেছি। ধরো আমার এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা f ইনভার্স অফ -3 আমি বোর্ডটা মুছে ফেলতেছি, তোমরা একটু তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও। এছাড়াও তোমরা লাইভে তো এটা যাচ্ছে, এটা পরবর্তীতেও তোমরা রিপ্লাই দেখে তুলে নিতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমি লিখছি f of x সমান 2x plus 3 divided by 3x minus 1, এই একটা ফাংশন লিখলাম যেখানে হচ্ছে যে x not equal 1/3। তাহলে এই ফাংশনটার জন্য f ইনভার্স অফ -3 সমান কত, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। সাপোজ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা নির্ণয় করার জন্য প্রথমে লিখে নিতে হবে যে মানটা তোমাকে নির্ণয় করতে হবে, সেই মানটার জন্য প্রথমেই দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, আমার সেটিংটা একটু প্রবলেম হয়েছে, আমি সেটিংটা একটু করে নিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের দেখতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা, এবং তোমাদের
যারা আছো লাইভে ধন্যবাদ। এতটুকু সময় তোমাদের বিভ্রাট হওয়ার জন্য আমি দুঃখিত। প্রিয় শিক্ষার্থীরা অনেকেই হচ্ছে যে লাইক কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, লাইক করতেছো, শেয়ার করতেছো। তোমাদেরকে রিকোয়েস্ট থাকতেছে তোমরা অবশ্যই তোমরা এটা শেয়ার করবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে তোমাদের লিখতেছি যে এই ফাংশনটা দেওয়া আছে x ইকুয়াল টু দেওয়া আছে f ইনভার্স অফ -3 এটার মান কত সেটা চাইছে। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি f ইনভার্স অফ -3 সমান সমান হচ্ছে আমরা x ধরে নিচ্ছি এবং তাহলে বা লিখতে পারতেছি f অফ x সমান সমান -3। দেখো এই যে লাইন দুটো করে নিলাম, এই লাইন দুটো করে নেওয়ার ক্ষেত্রে আমার f অফ x এর যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বসাই দিব। দেখো বা 2x plus 3 divided by 3x minus 1 সমান সমান -3। f of x এর মান বসিয়ে তোমরা এখানে সাইড নোট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা ধরে নিছি যে f ইনভার্স অফ -3 সমান সমান x, তাহলে f of x সমান সমান -3। তাহলে f of x এর মানটা বসা দিছি। এখন উদ্দেশ্য হচ্ছে আমার x এর মানটাকে মানে বের করা বা x টাকে মুক্ত করা। বা 2x plus 3 সমান সমান -9x plus 3 বা 2x plus 9x সমান সমান 3 minus 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমার এখানে 3 এখানেও প্লাস 3 এখানেও প্লাস 3 হয়েছে, 3 এখানে 0 হয়ে যাচ্ছে, 9টা এখানে প্লাস হয়ে গেছে। বা 11x সমান সমান 0। তাহলে দেখা যাচ্ছে 11x সমান সমান যদি 0 হয়, x সমান সমান 0 বা x বলতে এখানে কি f ইনভার্স অফ -3 সমান সমান 0। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু যে আমাদের এইখানে যে f অফ x এর যে মানটা দেওয়া আছে সেই f অফ x এর মানটা এখানে x is not equal to 1/3 এবং f ইনভার্স অফ -3 সমান সমান কত নির্ণয় করতে হবে। এই প্রবলেমটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করেছি সেটা হচ্ছে f ইনভার্স অফ -3 সমান সমান x, এটা আমরা ধরে নিয়েছি এবং f ইনভার্স অফ -3 সমান সমান যখন x ধরে নিয়েছি তাহলে f অফ x সমান সমান হচ্ছে -3 এবং f অফ x এর মানটা বসাই দিছি। মানটা বসাই দিয়ে r গুণন করছি যে সরি স্যার, হ্যাঁ 2x plus 3 -9x এবং -9 আছে +3 এবং -9x টা এই পাশে নিয়ে আসছি, +9x হয়ে গেছে, 3 টা ওই পাশে নিয়ে গেছে -3। তাহলে 9 এবং 2 11x = 0। তাহলে x সমান সমান 0 হলে এই যে x এর মানটা এখানে লিখতে হবে যেহেতু f ইনভার্স অফ -3 সমান সমান x, এই কারণে এখানে x এর মানটা বসাই দিছি। প্রিয় শিক্ষার্থীরা এই মানটা এখানে বসাই দেওয়ার কারণে আমরা দেখো এখানে যে বিষয়টা পাইছি যে আমরা f ইনভার্স অফ -3 এর মানটা পেয়ে গেছি। তাহলে দেখো এই মুহূর্তে যে আমার f ইনভার্স অফ -3 এর মান যেটা নির্ণয় করতে বলছে সেই মানটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। এইভাবে তোমাদের ইনভার্স ফাংশনের যতগুলো মান দেওয়া থাকবে প্রত্যেকটা এই ফরম্যাটে করবা। যদি দুইটা এখানে একটা কথা মাথায় রাখবা, যদি তোমাকে বলে f ইনভার্স অফ x সমান সমান কত, f ইনভার্স অফ -3 সমান সমান কত, একই প্রশ্নে যদি দুইটা দেয়া থাকে, স্যার ধরো খ নাম্বারে তোমার একই সাথে এই দুইটা প্রশ্ন দেওয়া আছে, যদি এমন দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যখন f ইনভার্স অফ x টা নির্ণয় করে ফেললা তখন জাস্ট x এর জায়গায় -3 বসাই দিবা, যে মানটা পাওয়া যাবে সেটাই অ্যানসার। আর যদি তোমাকে f ইনভার্স অফ x নির্ণয় করতে বলে নাই, শুধুমাত্র f ইনভার্স অফ -3 নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু তোমাকে এই ফরম্যাটে করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা কি আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছো যে শুধুমাত্র যদি এটা নির্ণয় করতে বলে তাহলে এতটুকু করে আমাকে অবশ্যই দেখাইতে হবে। আর যদি f ইনভার্স অফ x এটা নির্ণয় করতে বলে তাহলে আমরা যে বিপরীত ফাংশন নির্ণয় করেছি যে নিয়মে, এই ইনভার্স ফাংশনটা নির্ণয় করেছি ওই প্রসিডিউরটা করার পরে x এর জায়গায় শুধুমাত্র -3 বসাই দিব। তো শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা ইনভার্স ফাংশনের এই আলোচনাটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এর সাথে এবার তোমাদের যে বিষয়টা আরেকটা বিষয় যেটা বাকি থাকে সেটা হচ্ছে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। এই সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন কিভাবে করব সেই জিনিসটা এখন আমরা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার লাইভে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আছো বা আপনারা যারা আছেন আপনাদের শিক্ষার্থীদের নিয়ে আছেন, আমাদের মোস্তফা পাটোয়ারি স্যার সবসময় আমাকে উৎসাহ দিয়ে থাকেন, ধন্যবাদ মোস্তফা পাটোয়ারি স্যারকে। এবং সুমন মিয়া আমার কলেজ জীবনের বন্ধু, খুবই ভালো বন্ধু, ধন্যবাদ সবাইকে যে আমার ভিডিওটা লাইক করার জন্য এবং আশা করি শেয়ারের মাধ্যমে আপনারা সর্বত্র এটাকে পৌঁছা দেওয়ার জন্য সহযোগিতা করবেন।
ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এবার ওয়ান টু ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা দরকার সেই বিষয়টা হচ্ছে যে এই সাপোজ আমি মুছে ফেলছি, তোমরা একটু 1 মিনিটের মধ্যে যদি পারো এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পরবর্তীতে দেখে রিপ্লাই দেখে এটা নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমার একটা ফাংশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। আমার এই ফাংশনটারই আমার কোশ্চেন দেওয়া হচ্ছে এরকম, যেটা সার্বিক কিনা যাচাই করো। স্যার সার্বিক কিনা যাচাই করো, অথবা এটা ওয়ান টু ফাংশন নির্ণয় করো, এভাবে কোশ্চেন আসতে পারে। সার্বিক কিনা যাচাই করার জন্য আমাকে প্রথমে দেখাইতে হবে জিনিসটা এক এক কিনা। যদি জিনিসটা এক এক হয় এবং এর ইনভার্স ফাংশন নির্ণয় করা যায়, তাহলে এটা সার্বিক ফাংশন। কিন্তু যদি এই প্রসিডিউরটা অঙ্কটা একটু লম্বা হয়ে যায়, সুতরাং সার্বিক ফাংশন সরাসরি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটা ধরে নিতে হবে, জাস্ট প্রথমেই ধরে নিতে হবে, ধরি y সমান সমান f of x সমান সমান এই রাশিটা। তাহলে এইখান থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে x মুক্ত করতে হবে। কি করতে হবে? x মুক্ত করতে হবে। এই x মুক্ত করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে thrice xy minus y সমান সমান 2x plus 3, বা thrice xy minus 2x সমান সমান y plus 3, বা thrice y minus 2 into x সমান সমান y plus 3, বা x সমান সমান হবে y plus 3 divided by thrice y minus 2। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা দেখো, জাস্ট শুধুমাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্রই এটা হচ্ছে যে x টাকে মুক্ত করে নিছি। এই x টা মুক্ত করে নেওয়ার কারণে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার এটা ধরে নিয়েছি, ধরে নিয়ে x কে মুক্ত করছি। তাহলে সার্বিক ফাংশন নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, সার্বিক ফাংশন আমরা যেটা এখন শিখতেছি সেটা হচ্ছে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন, এই সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন নির্ণয় করার জন্য আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে এই যে প্রথমেই যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা সমান y সমান ধরে নিব, এবং y ধরে নেওয়ার পরে আমরা সেটাকে 8 গুণন করে x টাকে মুক্ত করব। এখন এই x টা মুক্ত করার পরে পরবর্তী যে অংশটা থাকে সেটা হচ্ছে এই যে আবার f of x সমান সমান 2x plus 3 divided by thrice x minus 1, বা f of y plus 3 divided by thrice y minus 2। যত জায়গায় যে আমাদের x আছে, x এর পরিবর্তে যে মানটা সেই মানটা আমরা বসাবো। তাহলে দেখো 2 into y plus 3 divided by thrice y minus 2 into plus 3 divided by 3 into y plus 3 divided by thrice y minus 2 minus 1। তাহলে দেখো আমরা যে এখানে মানটা বসিয়েছি সেই মানটা বসার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট যেখানে x আছে সেই x এর জায়গায় শুধুমাত্র আমরা এই মানটা বসাই দিলাম, y plus 3 divided by thrice y minus 2। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে জিনিসটাকে সরল করা, অর্থাৎ এটাকে সমীকরণটাকে একটু সমাধান করে নেওয়া। আসা সমান সমান thrice y minus 2 টা আমাদের লসাগু চলে আসবে 2y plus 6 plus 9y minus 6, thrice y plus 9 minus thrice y plus 2 divided by thrice y minus 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে 2 লবের সাথে 2টা লবের সাথে গুণ করে দিয়েছি, 3টাও লবের সাথে গুণ করে দিয়েছি, এবং হচ্ছে আমরা লসাগু করেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের আর কোনো প্রবলেম থাকে কিনা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো +6 -6 কাটা যায়, 9 আর হচ্ছে 2 করলে 11y divided by thrice y minus 2 into, তাহলে thrice y minus 2 তো উপরে চলে যাবে, এখানে এইটাতে কাটা যায়, 9 আর 2 যোগ করলে হয় 11। তাহলে দেখো এখানে মুক্ত হলো কে? y মুক্ত হলো। y মুক্ত হওয়া মানে কি? y সমান সমান কি? f of x, অর্থাৎ প্রদত্ত ফাংশনটাকে আমরা ফিরে পেয়েছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা প্রদত্ত ফাংশনটাকে ফিরে পেয়েছি তাহলে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে যে সার্বিক ফাংশন।
আমাদের সার্বিক ফাংশনের কথা তোমাদের মনে আছে কিনা, যে সার্বিক ফাংশনের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞা অনুসারে আমরা হচ্ছে যে দেখো যে এই x এর সাপেক্ষে y এর সাপেক্ষে আবার f of x টাকে ফিরে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সার্বিক ফাংশনের সংজ্ঞা। তো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে ফয়েজ আহমেদ সজীব এবং শামীম খন্দকার আমাদের ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল আমার ভিডিওটা শেয়ার করেছে, সেই সাথে আমার এফএসআই গ্রুপের শিক্ষার্থীরা যারা আছো তারা ভিডিওটা দেখছে, মকবুল হোসেন আমাদের ফার্ম গেটের হিসাব বিজ্ঞান পড়ান স্যার, খুবই ভালো পড়ান, সেই সাথে সিদ্দিকুর রহমান, আপনারা সবাই আমার পোস্টটাকে লাইভটাকে লাইক করছেন, এজন্য আমি সত্যি আপনাদের কাছে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের প্রিয় শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি প্রয়োজন মনে করেন তাদের সাথে শেয়ার করে দেবেন, অথবা আপনারা শেয়ার করে দিলে আমি আরো বেশি খুশি হব। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের এই জায়গা থেকে y = f of x যখন আমরা নির্ণয় হয়ে গেল, তাহলে দেখো আমাদের সার্বিক ফাংশন নির্ণয় হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আজকে যে দুটো অঙ্ক শিখবো, একটু ডিফারেন্ট অঙ্ক শিখবো, দুটো অঙ্ক। এই অঙ্কগুলো শেখার শেষে এই অঙ্ক দুটো শেখার জন্য তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং অঙ্ক দুটো সম্পূর্ণ ব্যতিক্রম। তোমাদের বইতে এই ধরনের অঙ্ক সম্ভবত নাই, একটা ছোট ধারণার একটা থাকতে পারে কিন্তু নাই। এবং এছাড়াও ফাংশন রিলেটেড আরো এর পাওয়ার আকারে, লন এর পাওয়ার আকারে, এবং হচ্ছে লগারিদমের পাওয়ার আকারে, এরকম অনেক ফাংশন আছে, যেগুলো হচ্ছে যে আলোচনা করতে গেলে আরো ফাংশন নিয়ে আলোচনা করতে আরো অনেক দীর্ঘ সময় লাগবে। যেহেতু তোমাদের বই রিলেটেড আলোচনাটাই বেশি আমরা করছি, সুতরাং বই রিলেটেড আলোচনার মধ্যে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এবং গুরুত্বপূর্ণের বাইরেও যে বিষয়গুলো তোমার বইয়ের বেসিক জানার দরকার সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করছি। এবং প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমাদের এই সার্বিক ফাংশন নির্ণয় করার শেষে যে বিষয়টা আমাদের নির্ণয় করা দরকার, সেই বিষয়টা হচ্ছে এরকম। ধরো একটা ফাংশন আমাদের আছে, মুছে ফেলছি বোর্ডটা, তোমরা একটু দেখো সার্বিক ফাংশন নির্ণয় করার জন্য বোর্ডটা একটু দেখো, যে সুতরাং এখানে অ্যানসারটা লাস্ট লাইন লিখতে, সুতরাং প্রদত্ত ফাংশনটি সার্বিক ফাংশন, জাস্ট অ্যানসারটা লিখে দিতে হবে, প্রদত্ত ফাংশনটি সার্বিক ফাংশন। দেখো যে মুছে ফেলছি আমি এটা, প্রিয় শিক্ষার্থীরা, সাপোজ একটা প্রশ্ন দেওয়া আছে যে f of x সমান সমান x² x1 এই ধরনের দেওয়া আছে, এবং শর্ত দেওয়া আছে যেখানে x is less than 0, এবং এখানে শর্ত দেওয়া আছে 0 থেকে x বড় অথবা সমান 1, এবং হচ্ছে যে এখানে শর্ত দেওয়া আছে x is greater than 1। এটা একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন থেকে নির্ণয় করতে বলছে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এবং f of -2 f of 1 f of √3 নির্ণয় করো। সাপোজ আমার একটা প্রশ্ন দেওয়া আছে এমন যে f of x সমান সমান এইভাবে, ঠিক এইভাবেই দেওয়া আছে চার্টটা, যে আমার হচ্ছে যে এইভাবে কোশ্চেনটা দেওয়া আছে, যে এইভাবে f of x দেওয়া আছে, এবং এই জিনিসগুলো নির্ণয় করতে বলছে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে কিভাবে নির্ণয় করবা? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগের কোনো সমস্যা আলোচনা সমাধান করতে যে তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা এই নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করেছি বা প্রথমে যে কাজটা করে থাকবো সেটা হচ্ছে এই, যেখানে শর্তগুলো কি দেওয়া আছে। আমার f of x সমান সমান x², কখন? সেটা হচ্ছে x less than 0 এর জন্য। তাহলে যদি আমি প্রথম ফাংশনটা যে f of x সমান সমান x², যেখানে x is less than 0 এর ক্ষেত্রে দেখো x less than 0 থেকে ছোট, কত ছোট সেটা আমরা জানি না। তাহলে যদি এখানে f এর সর্বোচ্চ মানটা যদি আমরা 0 বসাই, f এর সর্বোচ্চ মানটা যদি আমরা 0 বসাই, এখানে সর্বোচ্চ মান পাবো কত? 0, এবং সর্বনিম্ন মান পাবো কত? সর্বনিম্ন মান, যেহেতু নিম্ন সীমা আমার জানা নাই, সুতরাং সর্বনিম্ন মান হবে -∞। সুতরাং আমরা এখানে লিখব যে ক্ষেত্রে
ডোমেন এফটা হবে দেখো আমার 0 থেকে ছোট, তাই না? তাহলে আমার সর্বোচ্চ মান মাইনাস ইনফিনিটি টু 0। এইটা হচ্ছে দেখো যখন আমি 0 বসাচ্ছি তখন এর মানটা পাচ্ছি আমি কত, 0। মাইনাস ইনফিনিটি বসালে মাইনাস ইনফিনিটি, তাহলে এর মাইনাস ইনফিনিটি টু 0 এটাই হচ্ছে আমার রেঞ্জ, ফাংশনটার রেঞ্জ। তাহলে প্রদত্ত এই যে ফাংশনটার ক্ষেত্রে যে f অফ x সমান সমান x স্কয়ার, যেখানে x ইজ লেস দ্যান 0 এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, রেঞ্জটা হচ্ছে এটা। স্যার ডোমেনটা কি? স্যার এখানে ডোমেনের ক্ষেত্রে শর্তটা তো নির্ণয় করেই দিছে, f অফ x হচ্ছে যে x লেস দ্যান 0, তার মানে x লেস দ্যান যদি 0 হয় তাহলে ডোমেনটা হবে যে রিয়েল নাম্বার যেখানে x ইজ লেস দ্যান 0, এটাই হচ্ছে ডোমেন। আর এর রেঞ্জ, তাহলে আমি শুধু এখানে ডোমেন কথাটা বাদ দিয়ে আমি শুধু রেঞ্জ কথাটা লিখি, যে রেঞ্জ নির্ণয় করো এবং হচ্ছে যে রাশিগুলো নির্ণয় করো। তাহলে দেখো শিক্ষার্থীরা যে রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল টু 0 তো মাইনাস ইনফিনিটি টু 0, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এবং যদি এমন হয় যে এফ অফ এক্স সমান সমান x, যেখানে 0 থেকে x বড় এবং 1 থেকে ছোট, তাহলে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে, যখন তুমি f অফ x এর মানটা 0 বসাবা তখন এই রাশিটার মান হয়ে যাবে 0, যখন 1 বসাবা তখন এই রাশিটার মান হয়ে যাবে 1। তাহলে আমি এখানে যে রেঞ্জ আর f হবে 0 এবং 1। দেখো স্যার এইখানে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়েছি, কি দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়েছি। কেন থার্ড ব্র্যাকেট দিয়েছি? থার্ড ব্র্যাকেট দিয়েছি এই জন্য যেহেতু আমার এখানে লেস দ্যান ইকুয়াল আছে, যখন লেস দ্যান ইকুয়াল সীমাটা থাকে তখন এটা থাকে বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধির ক্ষেত্রে আমার এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। আর যেহেতু এটা খোলা ব্যবধি, এখানে লেস দ্যান দেয়া আছে, খোলা ব্যবধি, সুতরাং এখানে কিন্তু আমরা কোনো থার্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, যখন আমাদের লেস দ্যান ইকুয়াল থাকবে তখন আমাদের এখানে বদ্ধ ব্যবধি থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আমরা কি করলাম, জাস্ট এখানে 0 বসালে এর মানটা 0 পাই, এখানে 1 বসালে এর মানটা 1 পাই, এবং তাহলে রেঞ্জ এফ হয়ে যাবে 0 এবং 1 হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 0 এবং 1। তো শিক্ষার্থীরা আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে যে x is greater than 1 এর ক্ষেত্রে। তাহলে দেখো যখন x is greater than 1 এর ক্ষেত্রে হবে, এখানে দেওয়াই আছে f of x সমান সমান 1, যেখানে x is greater than 1। তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমার যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এই যে এত এর ক্ষেত্রে আমার রেঞ্জটা হয়ে যাবে, যখন তুমি x টা হচ্ছে যে সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান কত সেটা আমি জানি না, তাহলে x এর মান 1 এর জন্য 1 পাচ্ছ এবং সর্বোচ্চ মানের জন্য ইনফিনিটি পাচ্ছ। তাহলে এখানে রেঞ্জ f সমান সমান লিখতে হবে 1 টু ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই হচ্ছে যে আমাদের রেঞ্জ নির্ণয় হয়ে গেল প্রদত্ত ফাংশনে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা চাইলে এখানে একটা লাইন করে লিখতে পারো, স্যার এখানে 0 বসাইছি, এখানেও 0 হয়ে গেল, সেই লাইনটা দেখা দিতে পারো। এখানে 0 বসাইছি, এখানে 0 পাইছি, সেখানে দেখা, এখানে 1 বসাইছি, এখানে 1 পাইছি, সেই জিনিসটা দেখা দিতে পারো। এখানে 1 এর জন্য তো এখানে 1 দেওয়াই আছে, আর ইনফিনিটির জন্য এখানে ইনফিনিটি পাওয়া যায়। স্যার এই লাইনগুলো লেখাটা খুব মুখ্য বিষয় না, যার কারণে এটা না লিখলেও চলবে। সুতরাং আমি যেভাবে লিখে দিয়েছি যে রেঞ্জ নির্ণয় করার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, যদি বলা হয় যে এখানে ডোমেনটা রিয়েল নাম্বার যেখানে x থেকে বড়, এটাই শর্ত। এখানে ডোমেনটা কি, এখানে ডোমেনটা হচ্ছে 0 এবং 1। এখানে ডোমেনটা কি, এখানে ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার যেখানে হচ্ছে x এর মানটা 0 থেকে ছোট। তো শিক্ষার্থীরা দেখো যে এই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করাটা। এখন এই যে তিনটা মান দিলাম, 3 ধরনের মান দিলাম, এই 3 ধরনের মানের সাপেক্ষে তোমাকে কিভাবে পরবর্তী অংশ নির্ণয় করতে হবে সেই জিনিসটা দেখার আগে আমি একটু দেখে নিই আমার কমেন্ট বক্সে কারা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফাহিম, নওয়াজ, আমানুল্লাহ, সিনা, ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য। এবং আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে সবাই, ফাহিম, নওয়াজ আমার প্রিয় একজন শিক্ষার্থী, 2012-13 সালের শিক্ষার্থী, আমার ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এবং সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকতেছে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, শ্রোতা এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এই ক্ষেত্রে যে আমার f অফ x এর যে মানগুলো, f অফ x এর সাথে যে রেঞ্জগুলো নির্ণয় করলাম, সেই সাপেক্ষে আমার যে বিষয়টা আছে f অফ -2, f অফ 1 এবং f অফ √3। এখন f অফ যখন -2 নির্ণয় করতে হবে, তার মানে কি আমার -2 এটা কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট শর্ত কোথায় আছে, f অফ x সমান x² আছে। তাহলে শুধুমাত্রই এখানে লিখতে হবে যে f অফ -2 নির্ণয়।
এই নির্ণয়ের জন্য আমাকে দেখতে হবে যে f of x সমান সমান x স্কয়ার, যেখানে x is less than 0। স্যার আমি কিন্তু f of -2 টা এখানে বসাইতে পারবো না, আমি কিন্তু f of -2 টা এই শর্তে বসাইতে পারবো না, কারণ আমার এখানে শর্ত কি, এই শর্তটাকে মানে নাই। আমার এখানে শর্তটা দিছে x এর মান যখন 0 থেকে ছোট হবে তখন x স্কয়ার, তাহলে ওই ফাংশনটার জন্য f of 2 টা বসাইতে হবে। তাহলে এখানে সুতরাং f of -2 সমান সমান হচ্ছে -2 এর স্কয়ার সমান সমান হচ্ছে 4। তাহলে f of -2 সমান সমান 4, এই জিনিসটা নির্ণয় করে মানটা বসাতে হবে শুধুমাত্র এই ফাংশনটার জন্য। আবার যখন f of 1 দেওয়া আছে তখন কোথায় বসাবো? প্রিয় শিক্ষার্থীরা দেখো, যখন f of এই যে 1 থেকে ছোট অথবা সমান যে শর্তটা দেওয়া আছে, তার মানে আমার f of 1 নির্ণয়, এটা নির্ণয়ের জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে f of x সমান সমান হচ্ছে x, যেখানে 0 থেকে x বড় অথবা 1 থেকে ছোট এই শর্ত দেওয়া আছে, সেইখানে শুধুমাত্র আমার এখানে বসাতে হবে। সুতরাং f of 1 সমান সমান 1, কারণ কি আমার এই শর্তটাই 1 বসাতে পারবো, কারণ এখানে 1 বলছে। যদি আমার কোনো ক্ষেত্রে এখানে থাকতো f of half, সাপোজ f of half দেওয়া আছে, f of half নির্ণয় করতে হবে, তাহলে এই f of half আমি কোথায় বসাতাম? অবশ্যই শিক্ষার্থীরা f of half এটা হচ্ছে 0.5, এই 0.5 টা নিশ্চয়ই 0 থেকে বড়, তাহলে তোমরা কোথায় বসাইতে দিত? এখানে বসাতে, হাফ হাফ, এই অ্যানসার হয়ে যেত। এখন দেখো আরেকটা যেটা √3, স্যার √3 মান 1.73 জানি, তাহলে 1.73 যদি মান জানি তাহলে এখানে এই যে √3 বসাবো। √3 সমান সমান, যেখানে জাস্ট ভ্যারিয়েবল দেওয়া আছে 1, তাহলে সমান সমান হচ্ছে এখানে হয়ে যাবে √3, জাস্ট এতটুকু হচ্ছে চেঞ্জ থাকতেছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো যে আমাদের এই ধরনের একটা ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি রেঞ্জ নির্ণয় করতে বলে এবং হচ্ছে যে এই জিনিসগুলো নির্ণয় করতে বলে, তো আমরা খেয়াল করতে হবে কোথায়, এই শর্তগুলো দিয়ে খেয়াল করতে হবে। এই শর্তগুলো হচ্ছে যে প্রদত্ত ফাংশনটির ডোমেইন থাকে এবং রেঞ্জ হচ্ছে যে এইগুলো মানগুলা বসে আমাকে রেঞ্জ নির্ণয় করতে হবে। সেখানে সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া থাকবে, এই সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়ার সাপেক্ষেই তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে একটা ভিন্ন ধরনের অঙ্ক তোমরা আজকে এখান থেকে জানতে পারলা। সেই সাথে আরেকটা অঙ্ক যেটা হচ্ছে ইন্টারভিউতে এই ধরনের রাশিটা খুব দেওয়া থাকে, যেমন এই যে গফ 2 ফর 2, এই ধরনের মান নির্ণয় করতে বলা থাকে। এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েটের বইতে আছে, 9 এর বইতে নাই। তারপরে এই একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা আমরা মুছে ফেলতেছি। ধরে নিচ্ছি যে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান সমান x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এবং g of x সমান সমান দেওয়া আছে 3x মাইনাস 4। এখন বলতেছি f of 2 সমান সমান কত এবং g of 2 সমান সমান কত। স্যার প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ফাংশনটা প্রশ্নটা একটু তুলে নাও, কারণ প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের একটু নতুন ধারণার প্রশ্ন, তোমরা এটা তুলে নাও। ধন্যবাদ জাকির মাহি, ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের হচ্ছে যে অ্যাডমিনে আছেন এবং তিনিও আমাকে লাইক রিঅ্যাক্ট দিয়েছেন। সেই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই আমার এই লাইভ ভিডিওটাকে শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে যে যারা হচ্ছে স্যার আমি আছি, গুড স্যার, প্রাণবন্ত উপস্থাপনা, অবরুদ্ধ সময়ের উত্তম কার্যক্রম, ধন্যবাদ আপনাদেরকে আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সাথে থাকতে পেরে আমিও আনন্দ প্রকাশ করছি। এই মুহূর্তে যে আমাকে যখন ফগ নির্ণয় করতে বলা হয়েছে, তখন ফগ বিষয়টা হচ্ছে f of g of x। কালকে আমার একজন শিক্ষার্থী বলেছিল স্যার এই যে f of x সমান সমান লিখলাম, পরে আবার f of f ইনভার্স অফ x সমান সমান এখানে ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট, আসলে এখানে ফার্স্ট ব্র্যাকেটই হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে না। কি জন্য? এই ফাংশনের এই রাশিগুলো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেই লিখতে হয়। এখানে যখন ফগ লেখা হয়েছে তখন f of g of x, কারণ এটা অফ শব্দ, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হিসেবে উচ্চারণ করতেছে না, অফ বলতেছি যে এই ফাংশনটা হচ্ছে কার, g of x এর ফাংশন।
তাহলে দেখো শিক্ষার্থীরা দেখো যে ফগ আমার এখানে ফগ 2 নির্ণয় করতে বলছে, তার মানে কি f অফ g অফ x নির্ণয় করতে বলছে। তাহলে আমার এখানে f অফ আমার এই যে f অফ g অফ x, তাই না? তাহলে ফগ 2 নির্ণয় করার জন্য আমার f অফ g অফ x, এই f অফ g অফ x টা কি হবে? f অফ g অফ x টা হবে এই, যখন আমার f অফ x টা হচ্ছে কি, যে f অফ x টা হচ্ছে x² 2x 3, যখন এখানে g অফ x আসছে তার মানে এখানে g অফ x, এখানেও g অফ x, আর g অফ x টা কে 3x 4, তার মানে এখানে 3x 4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3x 4 3, এই রাশিটা হচ্ছে আমার f অফ g অফ x। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমার ফগ 2 নির্ণয় করার জন্য, যখন ফগ 2 নির্ণয় করতে বলতেছে, এখানে যে এখানে ফগ মানে হচ্ছে f অফ g অফ x, তাহলে এখানে f অফ g অফ x টা হচ্ছে এইটা, তাহলে এখানে a মাইনাস হোল স্কয়ার সূত্র করলে 9x স্কয়ার মাইনাস 24x প্লাস 16 প্লাস 6x মাইনাস 8 মাইনাস 3। দেখো আমার এখানে থাকতেছে 9x স্কয়ার, এখানে থাকছে মাইনাস 18x, আর এখানে হচ্ছে 11, তাহলে থাকছে প্লাস 5। তাহলে এই হচ্ছে যে আমরা এইভাবে নির্ণয় করতে পারতেছি। এখন f অফ এটা থাকলে আমার যখন এখানে 2 দেওয়া আছে, তখন আমার এখানে জাস্ট 9 ইনটু 2 স্কয়ার মাইনাস 18 ইনটু 2 প্লাস 5, তাহলে হচ্ছে যে 4 9 36 মাইনাস 36 প্লাস 5 সমান সমান হচ্ছে 5। দেখো প্রিয় শিক্ষার্থীরা ফগ 2 মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে 5। তাহলে কিভাবে নির্ণয় করলাম যে ফগ মানে হচ্ছে f অফ g অফ x, তাহলে g অফ f অফ g অফ x টা কে, এই g অফ x টা হচ্ছে 3x 4। তোমরা চাইলে এখানে একটু বেশি লাইন করে নিতে পারো যে f অফ ফগ সমান সমান f অফ g অফ x সমান সমান f অফ 3x 4। এই লাইনটুকু তোমরা করে নিতে পারো যে ফগ মানে হচ্ছে f অফ g অফ x টাকে 3x 4, তাহলে এখানে 3x এই যে 3x 4 কোথায় বসাবো? এখানে 3x 4 বসাবো। তোমরা এভাবে সমাধান করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যখন ফগ মানে যদি এটা করতে পারো, তাহলে মানে হচ্ছে g অফ f অফ x, তাহলে g অফ f অফ x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো গফ মানে হচ্ছে g অফ f অফ x, তাহলে এই g অফ f অফ x কে আছে, f অফ x এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস, তাহলে এই x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 টা এখানে g অফ x মানে কত এটা, তাহলে g অফ এটা মানে কত হবে? g অফ এটা 3 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 মাইনাস 4, তাহলে এখানে 5x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 4, তাহলে মাইনাস 6x প্লাস 5। তাহলে যখন গফ 2 বললো, সুতরাং গফ 2 সমান সমান হয়ে যাবে, এখানে জাস্ট 2 বসাবো, তাহলে 2 বসালে এখানে যে 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 6 ইনটু 2 প্লাস 5, তাহলে হচ্ছে 4 4 3 4 12, 12 থেকে 12 বাদ দিলে 5 থাকে, তাহলে গফ 2 ফগ 2 দুইটা হচ্ছে যে 5 হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেশনে যোগ বিয়োগে কোনো প্রবলেম আছে কিনা তোমরা সেই সাথে তোমাদেরকে আজকে এই আলোচনা করার ক্ষেত্রে সমস্যা থাকে, প্রবলেম ফেস হলে তোমরা অবশ্যই আমাকে শেয়ার করে জানাবা, এবং তোমাদের এই ধরনের অঙ্ক করতে যা কোনো ধরনের যদি প্রবলেম ফেস করো, কোনো ধরনের যদি প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো তোমাদের এই ফাংশন রিলেটেড তোমরা ফাংশনের সংজ্ঞা শিখেছো, ফাংশনের ডোমেন কোডোমেন শিখেছো, ফাংশনের ইমেজ প্রি ইমেজ শিখেছো, 1 1 ফাংশন শিখেছো, 1 2 ফাংশন শিখেছো, ইনভার্স ফাংশন শিখেছো, ইনভার্স ফাংশনের সাপেক্ষে কোনো একটা ভ্যারিয়েবল মান থাকলে ভ্যালু থাকলে সেই মানটা নির্ণয় করা শিখেছো, সেই সাথে ব্যতিক্রমধর্মী ফগ ফাংশনের মান নির্ণয় করা শিখেছো, সেই সাথে হচ্ছে যে ব্যতিক্রমধর্মী যদি একাধিক ফাংশন সংজ্ঞায়িত করা থাকে এবং হচ্ছে যে বিভিন্ন ভ্যালুর সাপেক্ষে সেই জিনিসটা শিখেছো। আশা করা যায় এখানে আর তেমন কিছু নাই। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইয়ের উদাহরণ টোটাল বইটাকে যদি জাস্টিফাই করো
দেখবা যে এর বাইরে এই ধরনের বাইরে তেমন কোনো আলোচনা নাই। 9.2 কিছু লগারিদমীয় ফাংশন আছে, সেই লগারিদমীয় ফাংশন নিয়ে আবার যখন 9.2 আলোচনা করব তখন ইনশাল্লাহ আবার ওই জিনিসগুলো তোমাদেরকে মনে করা দিব। এই নিয়মগুলো অবশ্যই মনে থাকতে হবে। তো শিক্ষার্থীরা, এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আছে বলে তোমাদের 9, 10 ইন্টারমিডিয়েট তোমরা পাবা না। 2-1টা অঙ্ক ব্যতিক্রম থাকবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে জানাতে পারো। মেসেঞ্জার থেকে আমি তোমাদেরকে সরাসরি সলভ দিয়ে দেব ইনশাআল্লাহ। করি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং শিক্ষার্থীরা তোমাদের যারা বন্ধুরা আছে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিতে পারো। আমরা পরবর্তী আলোচনা কোন অধ্যায় নিয়ে হবে, কি নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে যে নেক্সট তোমাদেরকে জানিয়ে দিব, অবশ্যই জানিয়ে দিব। সেটা নিয়ে তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কাউসার মুরাদ, নাইস পারফরমেন্স, ধন্যবাদ ভাই। ক্যামেরাটা ঠিক করেন, দেখতে কষ্ট হচ্ছে। ধন্যবাদ কাউসার মুরাদ আপনি বলার জন্য। ক্যামেরায় সম্ভবত একটু দেখতে প্রবলেম হয়েছে, একটু টাচ করা দরকার, একটু মনে হয় একটু ঝিরঝির দেখাচ্ছিল, দুঃখিত। সাকিব স্যার, আমিও আছি স্যার, ধন্যবাদ স্যার, আপনিও আছেন আমার সাথে, খুবই ভালো লাগলো। সাকিব স্যার শুরু করেন, আমরা সবাই আছি, আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সময়টা কাটানোর একটা উত্তম মাধ্যম বলে মনে করতেছি এবং সেই সাথে দেশ ও জাতি কিছুটা হলেও উপকার পাবে বলে সেই প্রত্যাশাও রাখি। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।